শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023 চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট করছিলাম আমরা। আজ আমাদের সেট নাম্বার 20। তো এর আগে বেশ কতগুলি সেট ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তার সাথে চ্যাপ্টার ওয়াইজ আরও কতগুলি সেট করানো আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো এবং এই ভিডিওর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। অর্থাৎ এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট চ্যাপ্টারের ওপর কিন্তু 2019 সালে যে পরীক্ষা হয়েছিল তার দুটো শিফটেই প্রশ্ন ছিল। শিফট ওয়াইজ যে অ্যানালিসিস ইংরাজি প্রশ্নের, সেই অ্যানালিসিসের একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যাতে বলা আছে যে কোন টপিক থেকে কটা করে প্রশ্ন বিগত বছরে পড়েছে। সেটা দেখলেই তোমরা জানতে পারবে সেন্টেন্স ইমপ্রুভমেন্টেরও কিন্তু দুটো চারটে প্রশ্ন বিগত বছরে, মানে আগের বছরে পড়েছিল। তো দেখা যাক আজকে প্রথম প্রশ্ন বলছে, হোয়াইল ওয়াশিং ইউর হ্যান্ডস রাব দেম টুগেদার ফর 20 seconds টু রিমুভ দ্য মাইক্রোবস অন দেম। তাহলে এখানে দেম মানে কাকে বোঝাচ্ছে? দেম মানে বোঝাচ্ছে হ্যান্ডসকে। আমরা একটা জিনিস জানি যে ইটের প্লুরাল হিসাবে ব্যবহার করা যায় দে, এবং এই দুটি দিয়েই কিন্তু বস্তু বা অর্থাৎ ব্যক্তি ছাড়া ইম্পার্সোনাল প্রোনাউন হিসাবে যেরকম ইট বসে, তার প্লুরাল হিসাবে আমরা দে ব্যবহার করতে পারি। সেরকমই এখানে যে দেম, এই দেম বসেছে হ্যান্ডসের পরিবর্তে। এই দেম কিন্তু কোনো ব্যক্তি নয়। তাহলে এই বাক্যটায় কি কোনো ভুল আছে নাকি নো সাবস্টিটিউট? দেখো যে পোর্শনটা আন্ডারলাইন করা আছে, দ্য মাইক্রোবস অন দেম, হাতের উপরে অর্থে অন ব্যবহার করা হয়েছে। তাহলে এই সেন্টেন্সে কোনো ভুল নেই। উত্তর হবে নো সাবস্টিটিউশন, অর্থাৎ কোনো রকম ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন নেই। পরের কোশ্চেন দেখো, দ্য টয় ড্রামার প্লেজ দ্য ড্রাম ইফ ইউ প্রেস দ্য বাটন অ্যাট দ্য ব্যাক। বলছে খেলনা যে ড্রাম বাজক, অর্থাৎ তবলা বাজায় যে, সে ড্রাম কখন বাজাবে? যদি এর ব্যাকে থাকা, পিছনে থাকা সুইচটা কেউ প্রেস করে, এই যে বাটনটা কেউ প্রেস করে। দেখো এই যে ইফ দিয়ে বাক্য, এগুলোকে বলা হয় কন্ডিশনাল ক্লজ। ইফ দিয়ে কন্ডিশন দেওয়া হচ্ছে, কন্ডিশনাল ক্লজ। এবার এই কন্ডিশনাল ক্লজ 3 প্রকার হয়, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট যে কন্ডিশনাল, সেই ফার্স্ট কন্ডিশনালের রুলস হচ্ছে যে ইফ পোর্শনটা, অর্থাৎ ইফ দিয়ে যেটা রয়েছে, ইফের পর হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আর একটা যে ক্লজ, অর্থাৎ মেন ক্লজ যেটা, ইফ ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা যে পার্ট, সেটা হচ্ছে মেন ক্লজ। সেটাও কিসে হতে পারে? সেটাও প্রেজেন্ট ইনডেফিনাইটে হতে পারে। কখন? যখন যে কোনো শর্তে এটা সত্য হলে এটাও সত্য। তাহলে দেখো এখানে তো শর্তই এটা, বাটনটা প্রেস করলে তবে ড্রাম বাজাতে শুরু করবে। তাহলে দুটোই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করা যাবে। তাহলে এখানে দেখো প্লেস আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, এখানেও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে উত্তর হবে নো সাবস্টিটিউশন। এখানে কোনো সাবস্টিটিউশন প্রয়োজন নেই, দুটোই প্রেজেন্ট ইনডেফিনাইটে লেখা যাবে, কারণ এই শর্ত পূরণ করলে এটা সত্যি হয়, এক্ষেত্রে এটা সম্ভব। পরের কোশ্চেন দেখো, ফিয়ার্স কম্পিটিশন এগেনস্ট রেস্টুরেন্টস হ্যাজ ড্রিভেন আপ দ্য প্রাইসেস। তাহলে দেখো এগেনস্ট মানে হচ্ছে বিপক্ষে, রেস্টুরেন্টের বিপক্ষে কম্পিটিশন নয়, কম্পিটিশনটা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে। এবার মধ্যে ইংরাজি দুটো হয়, একটা হয় বিটুইন আর একটা হয় অ্যামং। বিটুইন হয় ইন কেস অফ টু, দুয়ের ক্ষেত্রে, আর অ্যামং হয় ইন কেস অফ মোর দ্যান টু। যখন দুয়ের অধিক থাকে তখন হয় অ্যামং। এখানে দেখো কোথাও কিন্তু দুটো রেস্টুরেন্ট এরকম বলা নেই, তাহলে আমাদের এটা ধরে নিতে হবে দুয়ের অধিকের কথাই বলা হচ্ছে। তাহলে উত্তর কোনটা হবে? অপশান নাম্বার 2 অ্যামং, অর্থাৎ ফিয়ার্স কম্পিটিশন অ্যামং রেস্টুরেন্টস হ্যাজ ড্রিভেন। এখানে দেখো আন্ডারলাইন করে দিয়েছে বলেই আমরা অন্য পোর্শনে ভুল খুঁজছি না। আর একটা ভুল কোথায় থাকতে পারত? এই হ্যাজে। দেখো রেস্টুরেন্টস প্লুরালে আছে, সবাই ভাববে তাহলে রেস্টুরেন্টস অনুযায়ী ওটা হ্যাভ হবে। হ্যাজ কেন হলো? অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে কম্পিটিশান, তাহলে কম্পিটিশান অনুযায়ী এখানে হ্যাজটা সিঙ্গুলারে আছে। এই রেস্টুরেন্ট অনুযায়ী কিন্তু ভার্ব হয়নি, এখানে
হ্যাজ ড্রিভেন আপ এর সাবজেক্ট হচ্ছে কম্পিটিশন, যেটা সিঙ্গুলারে ছিল তাই ভার্বও সিঙ্গুলার। এই পোর্শন থেকেও এরর থাকে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। পরে কোশ্চেন দেখো, বলছে ক্যান ইউ গিভ মি সো মেনি এক্সাম্পলস অফ সাবঅর্ডিনেট ক্লজেস? দ্য টিচার আস্কড দ্য ক্লাস। শিক্ষক ক্লাসকে জিজ্ঞাসা করলো, শ্রেণীকে, যে তোমরা কি আমাকে সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণ দিতে পারবে? দেখো সো মেনি এক্সাম্পলস বলছে, এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে আমি অনেক উদাহরণ দিতে পারবো, সেক্ষেত্রে আমরা সো মেনি বলতে পারি। কিন্তু টিচার আরও কিছু এক্সাম্পল জানতে চাইছেন, তাহলে তার ইংরেজি কি? সাম মোর। আরও কিছু হলে সাম মোর, আর অনেকগুলি হলে তখন সো মেনি। তাহলে টিচার বলবেন যে আরও কিছু এক্সাম্পল দিতে পারবে, তার উত্তর হবে সাম মোর এক্সাম্পলস, অপশন নাম্বার 1। পরে কোশ্চেন দেখো, মেনি অফ দ্য অ্যাপেলস ওয়াজ রটেন। এখানে দেখো মেনি, এটা আছে প্লুরালে, তাহলে এখানে ওয়াজটাকেও আমাকে প্লুরাল করতে হবে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে অপশন নাম্বার 1, যেখানে রয়েছে ওয়ার রটেন, কারণ মেনি অনুযায়ী এটাও হবে প্লুরাল। এবার দেখো এখানে আর একটা নিয়ম হয়, যেটা খুব কাছাকাছি এটারই, যেটা হচ্ছে মেনি এ বা অ্যান যদি থাকে, মেনি এ বা অ্যান, এক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হয়, সিঙ্গুলার সাবজেক্ট আর সিঙ্গুলার ভার্ব। তাহলে এক্ষেত্রে উত্তর ওয়ার রটেন। পরে কোশ্চেন দেখো, অলদো দ্য চিলড্রেন স্টাডিড হার্ড, যদিও বাচ্চারা অনেক পড়াশোনা করেছিল, বাট দে কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক উইদাউট দ্য হেল্প অফ দ্য টিচার, তবুও শিক্ষকের সাহায্য ছাড়া তারা টপিকটাকে, বিষয়টিকে বুঝতে পারেনি। এখানে দেখো অলদোর সাথে বাট কখনো বসে না, বাট বসে কম্পাউন্ড সেন্টেন্সে, অলদো বসে কমপ্লেক্স সেন্টেন্সে। ইয়েট তবুও হতে পারতো, কিন্তু বাট এখানে হবে না। তাহলে ভুল কোন পোর্শনটা রয়েছে? আচ্ছা, এটা সাবস্টিটিউট করতে হবে, তাহলে সাবস্টিটিউট বাট ছাড়া যেটা সেটাই হবে। তাহলে উত্তর হচ্ছে অপশন 4, অলদো দ্য চিলড্রেন স্টাডিড হার্ড, দে দিয়ে যেটা রয়েছে এটাই হবে আমাদের উত্তর। পরে কোশ্চেন দেখো, আই উইশ আই হ্যাভ কাম অ্যান আওয়ার সুনার। এটাও হচ্ছে এক প্রকার সাবজাংটিভ মোড। সাবজাংটিভ মোড মানে হচ্ছে অলিক কল্পনা, অর্থাৎ যে জিনিসটা ঘটেনি কিন্তু ঘটতে পারতো সেরকম ভাবা। যদি প্রেজেন্ট সিচুয়েশনে কিছু ভাবা হয়, সেক্ষেত্রে ভার্বটা হয় পাস্ট টেন্সে। প্রেজেন্ট সিচুয়েশনের কোনো কিছুর কথা বললে ভার্বটা হয় পাস্ট ইনডেফিনাইটে, পাস্ট ইনডেফিনাইট। আর যদি পাস্ট সিচুয়েশনের কোনো কিছুর কথা ভাবা হয়, মানে অতীতে কিছু একটা হলে বা না হলে ভালো হতো, তখন ভার্বটা হয় পাস্ট পারফেক্টে। তাহলে দেখো এখানে সেন্টেন্সটা কি বলেছে, আই উইশ আই হ্যাভ কাম, মানে কি আমি আর 1 ঘন্টা আগে এলে ভালো হতো। তাহলে আই হ্যাভটা হবে আই হ্যাড কাম, অর্থাৎ দেখো অতীতের কথাই বলছে, এখনকার কথা বলছে না, কোথাও একটা গেছে, সেখানে 1 ঘন্টা আগে এলে ভালো হতো। তাহলে সেটা কি, যেহেতু অতীতের কথা, তাহলে হবে পাস্ট পারফেক্টে, তাহলে হ্যাভ কামটা হবে হ্যাড কাম, অপশন নাম্বার 3। পরে কোশ্চেন দেখো, দ্য প্লেস ইজ টু মাচ নয়েজি, জায়গাটা খুবই নয়েজি, শব্দে পরিপূর্ণ। টু দেখো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, আবার মাচও হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে একসাথে দুটো অ্যাডভার্ব, দুটোর মানে একই প্রকার, দুটোই নয়েজি, যে শব্দমুখরটা খুব বেশি বোঝাতে চাইছে, দুটো ইউজ করার দরকার নেই। তাহলে করবো কোনটা? অপশন নাম্বার 4, টু নয়েজি, মাছটা কিন্তু এখানে সুপারফ্লুয়াস। পরে কোশ্চেন দেখো, সোলে ইজ ওয়ান ইন দ্য মোস্ট পপুলার। কি ভুল দেখো, ডিগ্রি চেঞ্জের একটা স্ট্রাকচার হয় ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন অর প্রোনাউন, দাটা ব্র্যাকেটে প্লুরাল নাউন অর প্রোনাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব।
তাহলে দেখো লিখেছি আমি ওয়ান অফ দ্য, এখানে রয়েছে ওয়ান ইন দ্য, তাহলে সঠিক কোনটা হবে? ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। দেখো এখানে কিন্তু হিন্দি মুভিজই আছে, প্লুরাল নাউনই আছে, আমি এখানে লিখেছিলাম দেখো প্লুরাল নাউন। ওয়ান অফ দ্য মানে অনেকগুলির মধ্যে একটির কথা বলা হচ্ছে, তাহলে নাউন বা প্রোনাউনটা কিন্তু প্লুরালেই হবে। পরে কোশ্চেন দেখো, much of the truth about the mysterious death of our pet was not revealed, অর্থাৎ তার পেটের যে রহস্যজনক মৃত্যু, সেই মৃত্যুর বেশিরভাগ সত্যই প্রকাশিত হয়নি। এখানে দেখো মাচ অফ দ্য ট্রুথ, এই মাছ কথাটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন হলে হয় মেনি, আনকাউন্টেবল নাউন মানে এর সাথে বসছে কোন একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে নাউনের সাথে সিঙ্গুলার ভার্বই হয়, তাহলে এখানে নো সাবস্টিটিউশন, কোনো রকম ভুল নেই। যদি ওখানে মেনি থাকতো বা কাউন্টেবল নাউন থাকতো তখন কিন্তু ভার্বটাকে প্লুরাল করতে হতো। পরে দেখো, আই আস্কড রাহুল দ্যাট হাউ ফার ওয়াজ হিজ অফিস ফ্রম হিজ হোম, আমি রাহুলকে জিজ্ঞাসা করেছিলাম যে তার বাড়ি থেকে তার অফিস কত দূর। অপশন দেখো কি কি বলছে। আচ্ছা, সব থেকে বড় এখানে হচ্ছে লাস্টে ফুল স্টপ দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন নেই, কিন্তু সেন্টেন্সটা দেখো হাউ ফার ওয়াজ, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, যে ক্রিয়া আমাদের কোশ্চেন করতে সাহায্য করে, আর হিজ হচ্ছে, হিজ অফিস হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, যেখানে অক্সিলিয়ারি ভার্ব আগে বসে, সাবজেক্ট পরে বসে, বাক্যের শেষে ফুল স্টপ দেওয়া আছে, অর্থাৎ এটা একটা প্যাসিভ কোয়েশ্চেন। প্যাসিভ কোয়েশ্চেনের ক্ষেত্রেই বাক্যের শেষে ফুল স্টপ বসে এবং এক্ষেত্রে সাবজেক্ট আগে বসে, ভার্ব পরে বসে, তাহলে হওয়া উচিত হাউ ফার হিজ অফিস ওয়াজ। যেহেতু কোশ্চেনটা প্যাসিভ, সাবজেক্ট আগে বসবে, ভার্ব পরে বসবে, তাহলে হিজ অফিস হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2। পরে কোশ্চেন দেখো, অ্যামং অ্যাপ্লাইড সায়েন্সেস মেডিসিন ইজ ওয়ান হুইচ হ্যাভ গিভেন ম্যান সাম পাওয়ার ওভার ডেথ। বলছে অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে মেডিসিন হলো এমন একটা পোর্শন যেখানটা মানুষকে মৃত্যুর ওপর ক্ষমতা অর্জনের কিছু একটা অধিকার দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো মেডিসিন ইজ ওয়ান, এখানেও সিঙ্গুলার ভার্ব, এখানেও রয়েছে ওয়ান, এখানেও রয়েছে সিঙ্গুলার নাউন, তাহলে হুইচ, নিয়ম হচ্ছে হুইচ হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটি হবে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। ওয়ান হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে যাকে বোঝানো হচ্ছে, হুইচটা কিন্তু এখানে ওয়ান, তাহলে ওয়ান সিঙ্গুলার, সরি ভার্বও হবে সিঙ্গুলার, তাহলে উত্তর কোনটা? ওয়ান হুইচ হ্যাজ গিভেন, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 হুইচ হ্যাজ গিভেন। পরে কোশ্চেন দেখো, হিয়ার্স টু দ্য নিউজ, দেখো শোনা, শোনাকে আমরা লিসেন বলি, হিয়ার বলি না, হিয়ার্স টু বলি না, তাহলে উত্তর হবে লিসেন টু দ্য নিউজ টু নাইট অ্যাট 9 PM, আজকে রাত 9টায় নিউজটা, খবরটা শুনবে। পরের দেখো, আইদার দ্য বিয়ার্স অর দ্য লায়ন হ্যাজ এসকেপড ফ্রম দ্য জু, এখানে দেখো আইদার অর, আর কি কি হয়? নেইদার, নর, নট অনলি, বাট অলসো, অর, নর, এইগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, যেমন এখানে দেখো বিয়ার্স হচ্ছে সাবজেক্ট 1 আর লায়ন হচ্ছে সাবজেক্ট 2, তাহলে সবসময় সেকেন্ড সাবজেক্ট মানে ভার্বের কাছের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দেখো ভার্বের কাছের সাবজেক্ট লায়ন সিঙ্গুলারে আছে, তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলারে হ্যাজ, তাহলে উত্তর হবে অপশন নাম্বার 4 নো সাবস্টিটিউশন। যদি এখানে প্লুরাল ভার্ব দেওয়া থাকতো তাহলে উত্তরটা ভুল হতো, তাহলে মানে এখানে কোনো একটা ভুল বেরোতো, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আছে তাহলে এটা হ্যাজই হবে, নো সাবস্টিটিউশন। পরে কোশ্চেন দেখো, preparing children for uncertainties keeps them in readiness to face challenges, বলছে শিশুদের অনিশ্চয়তার জন্য যদি আমরা প্রস্তুত করে রাখি তাহলে তারা
কিসের জন্য রেডি হয়ে থাকে? চ্যালেঞ্জ ফেস করার জন্য। তাহলে দেখো এই পুরোটা হচ্ছে সাবজেক্ট কিপ ভার্বের। প্রিপেয়ারিং চিলড্রেন ফর আনসার্টেনটিজ, তাহলে প্রিপেয়ারিং কিপস, প্রিপেয়ারিং দেখো সিঙ্গুলার ভার্ব সাবজেক্ট রয়েছে, তাহলে এর ভার্বও সিঙ্গুলার ঠিকই আছে, তাহলে উত্তর হবে নো ইমপ্রুভমেন্ট। তাহলে প্রিপেয়ারিং যেহেতু সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, সঠিক আছে। পরের দেখো, দ্য ফার্নিচার ইজ রেডি টু বি ডেলিভার্ড, ফার্নিচারগুলো ডেলিভার করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখানে দেখো দ্য ফার্নিচার, এটা হচ্ছে সাবজেক্ট, ফার্নিচার হচ্ছে সিঙ্গুলার নাউন, অর্থাৎ এর সাথে সিঙ্গুলার ভার্বই বসে, আর এই পোর্শনটাকে করা আছে প্যাসিভে, তাহলে এখানে কোনো ভুল নেই, নো সাবস্টিটিউশন। যদি আর করা থাকতো ভার্বটাকে, বা রেডি টু ডেলিভার করা থাকতো, ফার্নিচার তো নিজেকেই ডেলিভার করবে না, ব্যক্তি কোনো পার্সন ডেলিভার করবে, তাই জন্য এই পোর্শনটা প্যাসিভে করতে হয়েছে। কেন না, সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে ভার্ব হয় অ্যাক্টিভে, যেমন রাম ইটস রাইস, রাম ভাত খায়, দেখো সাবজেক্ট রাম, রাম নিজেই খাওয়া কাজটা করছে, এই জন্য ভার্বটা রয়েছে অ্যাক্টিভ ভার্ব। কিন্তু এটাকেই যদি ঘুরিয়ে বলি, রাইস ইজ ইটেন বাই রাম, এখানে দেখো সাবজেক্ট রাইস কিন্তু খাওয়া কাজটা করছে রাম, তাই জন্য ভার্বটা রয়েছে প্যাসিভে। সাবজেক্ট নিজে কাজ না করলে ভার্ব হয় প্যাসিভ, এখানে সাবজেক্ট ফার্নিচার নিজে কাজ করছে না, তাই ভার্ব প্যাসিভ, সঠিক বাক্য। পরে কোশ্চেন, নো ওয়ান আর, প্রথমেই ভুল, নো ওয়ানের পর সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে উত্তর কোনটা হবে? নো ওয়ান ইজ সাপোজড টু রিয়্যাক্ট, অপশন নাম্বার 2, নো ওয়ান এর সাথে সিঙ্গুলার ভার্ব বসে, কেউ না। তারপরে বলছে দেখো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ফর ফিল দ্য ফর্ম, এইখানে কি ভুল দেখো, নিয়ম হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে বলা হয় ইনফিনিটিভ, তাহলে ফর ফিলিং হতে পারে, এটাকে আমরা এরকম করতে পারি ফর প্লাস V4, কিন্তু এখানে যেহেতু দেখো ভি বি দেওয়া আছে ভার্বের বেস ফর্ম, তাহলে উত্তর কোনটা হবে? টু ফিল, টু ফিল, অপশন নাম্বার 4, দ্য স্টুডেন্টস টু ফিল দ্য ফর্ম, ফর্ম ফিল আপ করতে, টু এর অর্থ হচ্ছে এখানে তে। পরে কোশ্চেন, দ্য টিচার অ্যাডভাইস দ্য চিলড্রেন টু নট ওয়েন্ট, টু নট ওয়েন্ট, এখানে দেখো টু নট ওয়েন্ট বলে কিছু হয় না, নেগেটিভ বাক্যটা হচ্ছে নট টু প্লাস ভিবি, তাহলে কোথায় আছে? নট টু প্লাস ভিবি, নট টু গো, অর্থাৎ লেকের কাছে যেতে বারণ করেছিল, তাহলে সেটা হবে নট টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু নট নয়, তাহলে উত্তর কোনটা? অপশন 3। লাস্ট কোশ্চেন দেখো, when I met the couple yesterday I noticed that the wife was more taller than her husband, যখন আমি গতকাল কাপেলটিকে দেখেছিলাম তখন দেখেছিলাম যে তার স্ত্রী তার হাজবেন্ডের থেকে লম্বা। এবার দেখো এখানে ডিগ্রিতে আমরা জানি টল, টলার, টলেস্ট, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমি টলার ওয়ার্ডটা যখন পাচ্ছি, আমার তো মোরকে অ্যাড করার কোনো দরকার নেই। মোর কখন হয়? ধরো আছে ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্টকে কম্পারেটিভ করতে গেলে আমাকে করতে হবে মোর ইন্টেলিজেন্ট, কারণ ইন্টেলিজেন্টের সাথে ই আর যুক্ত করা যায় না, সেক্ষেত্রে মোর অ্যাড করব, কিন্তু মোর টলার সুপারফ্লুয়াস হয়ে যাবে, তাহলে মোর টলারটা হবে শুধুমাত্র টলার, অপশন নাম্বার 3। ডিগ্রি চেঞ্জ করতে গেলে একই নিয়ম দুবার ব্যবহার করব না। ধরো ক্লেভারার, ক্লেভারার অর্থাৎ ক্লেভার থেকে ক্লেভারার হয়েছে, এটাকে যদি কেউ লেখে মোর ক্লেভারার তাহলে সেটাও কিন্তু ভুল হবে, তাহলে এটার নিয়মটা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ থেকে। তো এই ছিল তোমাদের 20টা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন। খুব শীঘ্রই পরের কোনো একটা চ্যাপ্টারে এরকম 20টা প্রশ্নের সেট নিয়ে আসছি। আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখানে ক্লার্কশিপের যে PYQ, WBCS এর যে PYQ সমস্ত কোয়েশ্চেন করানো রয়েছে এই প্লেলিস্টেই, যে প্লেলিস্টে তোমরা এই ভিডিওটি দেখছো। চাইলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো, ক্লার্কশিপের জন্য ওগুলো গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ সকলকে।